এক গ্রামে বাস করত স্বামী প্রভাস ও স্ত্রী অয়নী। তারা দুজনে অনেক সুখে শান্তিতেই বাস করত। কই গো গিন্নি, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি একটু খেতে দাও, আমি অফিসে যাব। দিচ্ছি গো। ওগো বলছি কি, আমার না অনেক দিনের শখ একটা লেহেঙ্গার, কিনে দিবে তুমি? কেন কিনে দেব না? 10টা 5টা না, আমার একটা মাত্র বউ, আর সে আমার কাছে একটা লেহেঙ্গা চেয়েছে। সেটা আমি দিব না তা কি করে হয়? আমি অফিস থেকে ফিরে আসার সময় তোমার জন্য লেহেঙ্গা কিনে আনবো, কেমন? এবার চলি গো। আচ্ছা, বিদায়। তাড়াতাড়ি ফিরো কিন্তু, একদম রাত করো না, আমার কিন্তু ভয় করে। এ কথা বলে প্রভাস অফিসে চলে যায় আর আসার সময় তার স্ত্রী অয়নীর জন্য লেহেঙ্গা নিয়ে আসে। কই গো ফুলটুসি, কোথায় তুমি? এই দেখো, তোমার জন্য তোমার পছন্দের লাল কালারের লেহেঙ্গা নিয়ে এসেছি। কই দেখি দেখি। ওয়াও, আমার খুব পছন্দ হয়েছে। আমাকে খুব মানাবে, তাই না? দেখতে হবে না কে কিনেছে? কি রান্না করছো এবার? একটু খেতে দাও দেখি। তারা দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ে। আর যখন মধ্যরাত হয় তখন তারা তাদের বাড়ির পাশে দোলনার ভিতর থেকে কান্নার আওয়াজ পায়। এমন সময় প্রভাস ও অয়নের ঘুম ভেঙে যায়। তুমি কি কান্নার আওয়াজ পাচ্ছ? হ্যাঁ, আমিও তো কান্নার আওয়াজ পাচ্ছি। চলো তো দেখি, কেউ আবার বিপদে পড়লো নাকি। এই দাঁড়াও, বাইরে যাওয়া যাবে না, আগে জানলা দিয়ে দেখি কে কান্না করছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওইখানে তো শুধু একটা দোলনা দেখতে পাচ্ছি। চলো বাইরে গিয়ে দেখি, কেউ আবার বিপদে পড়লো কিনা। এই, একদম না, চলো আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা অয়নী তাড়াতাড়ি করে দোলনার কাছে যায় আর সেখানে গিয়ে অনেক লম্বা লম্বা চুল দেখতে পায়। শুনছো, আমি না দোলনার উপরে কিছু লম্বা লম্বা চুল পেয়েছি। কি বলছো গো? কেউ আবার কাউকে খুন টুন করেনি তো? কি যে আলামত, কিছুই বুঝতে পারছি না। তুমি সাবধানে থেকো, আমি অফিস থেকে না ফেরা পর্যন্ত ঘরের ভিতরে দরজা লাগিয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি সন্ধ্যার আগে বাসায় ফিরবা কিন্তু। এ কথা বলে প্রভাস অফিসে পৌঁছায় আর এদিকে অয়নীর ছোট বোন কণা অয়নীদের বাসায় আসে। দিদি, তুলা ভাই, তোমরা কই? এই দেখো আমি এসেছি তোমাদের বাসায়। আরে কনা, বোন আমার, তুই কেমন আছিস? আর মা বাবা কেমন আছে? দিদি, আমি ভালো আছি আর মা বাবাও ভালো আছে। তার দুলা ভাই কই? অফিসে গেছে মনে হয়। হ্যাঁ, একটু আগে অফিসে গেল। বোন, তুই জামা কাপড় চেঞ্জ করে খাবার খেয়ে নে। তুই এসেছিস, ভালোই হয়েছে। দুই বোন মিলে একসঙ্গে গল্প গুজব করতে পারবো। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হয় আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। প্রভাস বাড়িতে ফিরে আসে আর অনেক হাসি ঠাট্টা করে। তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এক সময় মধ্যরাতে কণার ঘুম ভেঙে যায়। ওহ, কি যে গরম পড়েছে! বিন্দু তো নেই। দেখি একটু জানলাটা খুলে দেই। আরে আরে, আমি এটা কি দেখতে পাচ্ছি? দোলনাটা যে কত সুন্দর, একা একাই দুলছে। যাই, একটু দোলনাতে বসে দোল খেয়ে আসি। এ কথা বলে কণা ঘর থেকে বের হয়ে দোলনাতে যায় আর মনের আনন্দে দোলনাতে গান গায় আর দোল খায়। যাই, এবার ঘরে চলে যাই। এখানে ঠান্ডা বাতাসে আমার যে খুব ঘুম পাচ্ছে।
যেই না কণা উঠতে যায় কিন্তু সে কিছুতেই দোলনা থেকে উঠতে পায় না, সে দোলনাতে আটকে যায়। দিদি, দুলা ভাই, তোমরা আমাকে বাঁচাও, আমি যে দোলনাতে আটকে গেছি। কি বলছো কি? হ্যাঁ তাই তো, চলো তো দেখি। কণা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, চলো কণাকে ঘরে নিতে হবে। হ্যাঁ চলো। হায় ঈশ্বর, আমার ছোট বোনটার কি অবস্থা হলো! ওকে ঘাড়ে তুলে নাও। তুই কেন ওখানে গেলি বোন? তোর যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি বাবা মাকে কি জবাব দিব? তারা কণাকে ঘরে নিয়ে গিয়ে কণার জ্ঞান ফেরায়, আর ওকে কি হয়েছিল জিজ্ঞাসা করলে কণা কিছুই বলতে পারে না, ও সবকিছু ভুলে যায়। ঠিক আরো একদিন এমনটা হয়। ওই অভিশপ্ত দোলনা থেকে পেতনি এসে কণাকে ভর করে, আর কণা ঘর থেকে বেরিয়ে দোলনায় যায়। আমি রক্ত খাবো, যাকে পাবো তাকেই ঘাড় মটকাবো আমি। দোলনায় কণার এরকম হাসির আওয়াজ শুনে অয়নী আর প্রভাসের ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে আমাদের কণা আবার দোলনায় গিয়েছে। চলো তো বিছানায় গিয়ে দেখি ও আছে কিনা। কণা তো বিছানায় নেই। চলো তো জানালা দিয়ে দেখি। এ তো আমাদের কণা, ওকে তো পেতনি ভর করছে গো। এখন কি হবে? চলো আমরা গ্রামবাসীকে খবর দেই। তারা বাইরে গিয়ে গ্রামবাসীকে খবর দেয়, আর গ্রামবাসীরা সেখানে এসে ভিড় করে। এমন সময় সেদিক দিয়ে এক তান্ত্রিক বাবা যেতে থাকে। দেখি তো, ওখানে অনেক লোকজন কেন? কি হয়েছে? মনে হচ্ছে কেউ কোনো বিপদে পড়েছে। তোমরা সরো, আমি দেখছি কি হয়েছে। আমি রক্ত খাবো, আমার সামনে কেউ আসবে না। পেতনি, একবার তুই আমার হাত থেকে বেঁচে গেছিস, এবার আর বাঁচতে পারবি না। তুই অনেকের অনেক ক্ষতি করেছিস, এবার তোকে আমি বোতলের মধ্যে পুরবো। তান্ত্রিক পেতনির কোনো কথা না শুনে মন্ত্র জপ করা শুরু করে দেয়। রিং হিট টিং, হটাস ফটাস হু। এভাবে মন্ত্র পড়ে তান্ত্রিক পেতনিকে বোতলের ভেতর ঢুকায়, আর পেতনি কণার ভেতর থেকে বেরিয়ে আসে। তারপর তান্ত্রিক সেই দোলনাটাকে পুড়িয়ে দিতে বলে। গ্রামবাসীরা দোলনাটাকে পুড়িয়ে দেয়, তারপর সবাইকে যার বাড়িতে চলে যায়। এ নে, এই শরবতটুকু খেয়ে নে তো বোন। তোর উপর দিয়ে যে ধকল গেল। যাই হোক, যেটা হয়েছে ভালোই হয়েছে। দিদি, আমার কি হয়েছিল? আমি তো কিছুই মনে করতে পারছি না। যত বড় একটা ফাড়া কেটে গেল। যাক, সেটা আর আমি বলতে চাচ্ছি না। দিদি, আমি বাড়িতে চলে যাব। ওদিকে মা বাবার যে কি খবর হলো কে জানে। শোনো, কণাকে বাড়িতে দিয়ে আসো। ওর লেখাপড়ার ক্ষতি হচ্ছে। প্রভাস কণাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসার সময় একটা পুতুল কিনে আনে। গিন্নি, এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আমি কি ছোট মানুষ যে আমি এখন এই পুতুল দিয়ে খেলা করব? তুমি তো অনেক বোকা, আমাদের সন্তান আসছে না, ওর জন্য এনেছি। কি যে বলো না তুমি! থাক, আর লজ্জা পেতে হবে না। আমি অফিসে গেলাম, তুমি সাবধানে থেকো। এই কথা বলে প্রভাস অফিসে যাওয়ার সময় একটা গাড়ি এসে ধাক্কা দেয়, আর সেই মুহূর্তে প্রভাস মৃত্যুবরণ করে। তারপর সবাই মিলে প্রভাসকে বাড়িতে নিয়ে আসে। হে কি, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? ওগো, তুমি কথা বলো। তুমি আমাকে রেখে এভাবে চলে যেতে পারো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অয়নী কান্নায় ভেঙে পড়ে। প্রভাসের মৃত্যুতে অনেক বড় শক খায় অয়নী,
কিছুদিন পর অয়নের একটা বাচ্চা হয়। সেই বাচ্চাটা দিন দিন বড় হতে থাকে। অয়নী সব কিছু হারিয়ে অন্যের বাসায় কাজ করে। বাবা, তুমি খেয়ে নাও, আমি কাজে চলে যাব। কাজ না করলে আমি তোমায় কি খাওয়াবো? আরে কণা, তুই কোথা থেকে আসলি? বাবা মা কেমন আছে? আর বলিস না দিদি, মা বাবা মারা গেছে। আমি এখন কোথায় যাব? মা বাবা মারা গেছে? তুই আমাকে এতদিন পর এই কথাটা বললি? ক্ষমা করো দিদি, আমি তোমাদের খবর দিতে পারিনি। আমারও যেদিকে অনেক ঘটনা ঘটে গেছে। তুই ফ্রেশ হয়ে পাতিলে পান্তা আছে একটু খেয়ে নে। আমি কাজে চলে গেলাম। বাবুকে দেখে রাখিস কেমন? এ কথা বলে অয়নী কাজে চলে যায়। আর তারপর থেকে এভাবে দিন চলতে থাকে।